হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। তো আজকে আমরা নিয়ে এসেছি আমাদের সিলেবাসের মধ্যেই একটি গান, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। তো এই গানটা আমরা একটু করে নিয়ে তারপরে পরে পড়াগুলো দেখব। তো একে একে চলে আসুক সবাই, আমরা আলোচনা করতে শুরু করব আজকে পাতাবাহার ক্লাস ফোরের বাংলা বা পাতাবাহার বইয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। পাতাবাহার পেজ নাম্বার তোমরা বার করো, 14 নম্বর পেজ নাম্বার 14 বা 14 নম্বর পেজ। কে আছে আমার সঙ্গে দেখে নিই। সুকন্যা আছে। সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? তুমি গান শেখো? হ্যাঁ। আচ্ছা, এই গানটা করতে পারবে? হ্যাঁ স্যার। স্যার আপনি কেমন আছেন? গলা ভালো নেই, গলায় ব্যথা করছে এখনো, জ্বরটা ছেড়েছে কিন্তু বুকে অনেক ঠান্ডা লেগে আছে। ঠিক আছে, দেখো তো গানটা করতে পারছো কিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, খুব সুন্দর গান। তো দেখো করতে পারছো কিনা, আমিও চেষ্টা করছি তোমার সঙ্গে সঙ্গে। শুরু করো। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, নেই মানা, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই নেই মানা, মনে মনে মেলে দিলেন এই গান গানের সুরে এই ডানা, মনে মনে কোথাও আমার তেপান্তরের হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা, মনে মনে জীবন পান্তরের পথের পান্তরের পাথার পেরোই রূপ কথা, পথ ভুলে যায় দূর পারে সেই চুপ কথার, পেপান্তরের পেরোই রূপকথার পথ ভুলে যায় দূর পারে সেই চুপ কথার আলুল বনের জানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা, মনে মনে সূর্য যখন আসতে পারে ধুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনাই ফেনাই মিশে আমি চাই দূর দিশে পরীর দেশে বন্দিয়ার দিহানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। দিলাম গানের সুরে। তোলনি তুমি এই গানটা তোলনি না? না স্যার। এই গানটা তুলে নিয়ে খুব সুন্দর, খুব সুন্দর গীতবিতান। এই গানগুলো সব একটা বইয়ে লেখা আছে রবীন্দ্রনাথের, সেই বইটার নাম হচ্ছে গীতবিতান। কি গান? গীতবিতান। মানে রবীন্দ্রনাথের যত গান একটা বইয়ে লেখা আছে, সেই বইটার নাম গীতবিতান। খুবই সুন্দর গানগুলো। তো যাই হোক, এটা থেকে সেরকম বেশি কোশ্চেন আসে না। আমরা গানটা না শিখলে, আমাদের বইয়ে আছে, আমরা কেন শিখবো না, সেই জন্য আমরা করলাম। তুমি ভালোই গেয়েছো, কিন্তু এটা তোমার তোলা নেই, বোঝা গেল। আমার গলা তো ভালো নেই, আর আমরা কবে শিখেছি সেই ট্রেনিংয়ের সময়। তো যাই হোক, এই গানগুলো তুলে রাখবে, খুব সুন্দর, সিলেবাসের মধ্যেই আছে যেহেতু, বইয়ের মধ্যেই। একটু ভালো করে শিখে নিতে পারো, পরীক্ষায় পড়বেন এখান থেকে কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা দেখো, আজকে আমরা মজার একটা গল্প শুনবো। মজার গল্প মানে সমানে সমানে নয়, অসমানে সমানে। মানে আমরা ধরো আমাদের দুটো চোখ, দুটো হাত, দুটো পা, একটা মাথা, নাক, কান সবই আছে। অনেক ছেলের হাত থাকে না, পা থাকে না, কান থাকে না, চোখ থাকে না। তাদের জীবনটা কেমন, তাদের জীবনে কি কি মানে চ্যালেঞ্জ থাকে, সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের গল্পটার নাম হচ্ছে তোত্তোচানের অ্যাডভেঞ্চার। তোত্তোচান একজন চীনের লোক, তাই না? চীনের ছেলে বাচ্চা, চীন দেশের এক খুদে ছেলে তোত্তোচান, আর তার বন্ধু ইয়াসুয়াকি চান। হ্যাঁ,
নামগুলো একটু খটোমটো হলেও গল্পটা কিন্তু খুব মজার। তো লিখেছে হ্যাঁ তৎসুকো তেতসুকো কুরোয়ানাগি। কুরোয়ানাগি। কুরোয়ানাগি তো তেতসুকো কুরোয়ানাগি, এগুলো লেখকটা ওদের দেশেরই, এইটাকে বাংলায় করে নেওয়া হয়েছে আমরা যাতে বুঝতে পারি তার জন্য, তাই না বলো? হ্যাঁ এখানে দুটো বন্ধুর গল্প, খুব মজার দুটো ছেলে মেয়ের গল্প, বন্ধুদের গল্প। স্কুলের হল ঘরে তাঁবু স্কুল খাটানো। করে তাঁবু খাটানোর দুদিন পরে ঘটনাটা ঘটেছিল। কি ঘটনা সেদিন ঘটেছিল? চানকে সেদিন চান ইসোয়াকি চানের ওর গাছে ইয়াসুকি চান, ওঠার ইয়াসুয়াকি চান। ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। সে কথা দুজনের মা বাবা কেউ জানতো না। এক সেকেন্ড, তোময় এক সেকেন্ড। তত্ত্বচান আর ইয়াসুয়াকি চান দুই বন্ধু, হ্যাঁ? ওদের হ্যাঁ ওদের দেশে কি করতো বলো তো, এক একটা ছেলের এক একটা গাছ থাকতো। কি থাকতো? গাছ। এক একজনের এক একটা গাছ থাকতো। তো তত্ত্বচানের গাছে ইয়াসুয়াকি চানকে নেমন্তন্ন করেছিল। কে নেমন্তন্ন করেছিল? তত্ত্বচান, তাই তো? চান। হ্যাঁ আচ্ছা, গাছে ওঠার জন্য নেমন্তন্ন করেছিল, কিন্তু মজার একটা বিপদ আছে, মানে মজার একটা বাধা আছে, সেইটা আমরা ভালো করে শুনবো। তাহলে তত্ত্বচানের গাছে ইয়াসুয়াকি চান চাপবে, তাই তো? হ্যাঁ স্যার। কে নেমন্তন্ন করেছিল? তত্ত্বচান। চান তত্ত্বচান কাকে নেমন্তন্ন করেছিল? ইয়াসুয়াকি চানকে। তত্ত্বচানের গাছে চাপার জন্য নেমন্তন্ন করেছিল ইয়াসুয়াকি চানকে। ইয়াসুয়াকি চানকে। মনে থাকবে? হ্যাঁ স্যার। তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু বাড়ির কেউ কিন্তু জানতো না, হ্যাঁ বাড়িতে বলেনি। স্কুলের অনেক ঘটনায় তো আমরা মা বাবাকে বলি না, তাই না? হ্যাঁ স্যার। সব কিছু কি মনে করে বলা যায়? অনেক কিছুই বলা যায় না, সেগুলো থেকে যায়, পরে মনে পড়লে মাকে বলে দিই। হ্যাঁ, সেই রকমই হয়েছে ঘটনাটা, এমন কিছু বড় ঘটনা নয়। হ্যাঁ স্যার। তোমইতে বইয়ে সবার একটা করে গাছ ছিল, মানে স্কুল চত্বরে গাছগুলো ছিল। ছেলে মেয়েরা প্রত্যেকে তার একটা করে গাছ দখল করে নিয়েছে। তোমই মানে কি? তোমই মানে স্কুল চত্বর, তোমই মানে স্কুল 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 চত্বর। সেই স্কুল চত্বরে আগে থেকেই গাছ ছিল। এবার আমি যখন ভর্তি হলাম বললাম আমার এই গাছটা, ও বলছে আমার এই গাছটা, সবাই একটা করে গাছ দখল করে নিয়েছিল, মানে গোছে নিয়েছিল। গোছে নেওয়া বোঝো? মিউজিক্যাল চেয়ারে যেমন একটা করে চেয়ার সবাই দখল করে নেয়, সেরকম একটা করে বসার জন্য গাছ সবাই নিয়ে নিয়েছিল। তারপরে হ্যাঁ, সবাই যে যার নিজের গাছে চড়তো। তত্ত্বচাঁদের গাছটা ছিল বেড়ার কাছে। যে যেতে যে রাস্তাটা কুহন বৎসুর দিকে চলে গেছে, এক ঠিক সেকেন্ড, তার ধারে তত্ত্বচানের গাছটা ছিল একদম ধারের দিকে, বেড়ার কাছে। বেড়ার কাছে, বেড়ার বেড়ার ধারে। কাছে মানে লাস্টের দিকে, ধারের কাছে। সেই রাস্তার হ্যাঁ। ধারে কুহান বুৎসুর যে রাস্তার দিকে গেছিল, কুহন বৎসুর, মানে একটা জায়গা, একটা গ্রাম, ওই গ্রামের দিকে যে রাস্তাটা গেছিল ঠিক তার ধারে হ্যাঁ বেশ বড় একটা গাছ। বেশ বড় একটা গাছ। গাছের গাটা পিছল, কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠতে পারো, তারপর পড়তে পারো, তাহলে দেখবে মাটির থেকে 6 ফুট উঁচুতে একটা ডাল এমন ভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চড়লে বেশ একটা দড়ির দোলনায় চেপেছি বলে মনে হবে। সেখানে উঠে তত্ত্বচান প্রায় টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখতো। তাহলে এবার যে গাছটার কথা আমরা বলছি, সেই গাছটার একটা ডাল এরকম ভাবে
সাইডে বেরিয়ে আছে কেমন করে বেরিয়ে আছে, এরকম ঝুলার মতো দোলনার মতো বেরিয়ে আছে। আর এইখানে হ্যাঁ স্যার, চাপলে দড়িতে দোলনা খাওয়ার মতো লাগতো। কেমন লাগতো? দড়িতে দোল পাখার মতো। এই এমন সুন্দর লাগতো, খুব মজা পাওয়া যেত। এইখানে দোলনা খেলে মনে হচ্ছে দড়িতেই যেন দোলনা খাচ্ছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এখানে চাপলে কি মনে হতো? ছেলে তত্ত্বচান মেয়েরা কখন চাপতো মনে সেখানে? করতো, তত্ত্বচান চাপতো টিফিনের সময়, ছুটির পরে। বা ছুটির পরে। কি করতো, সেখান থেকে নিচে যারা আছে এখানে ছোট ছোট এখানে লোকগুলো নিচে থাকতো, তাদেরকে দেখতো আর আকাশটা দেখতো। আর উপরের আকাশটাকে। তারপরে দেখো তো, ছেলে মেয়েরা মনে করতো গাছগুলো তাদের নিজেদের সম্পত্তি। ফলে কেউ যদি আর কারো গাছে চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনোদ বিনোদ বিনীতভাবে বলতে হতো। মানে বিনীতভাবে মানে বলতে হতো। বলছে, এই এই আমি একটু আমি তোর গাছে চাপবো। বিনীতভাবে মানে নম্রভাবে বলতে হতো যে এই আমি তোর গাছে একটু চাপি, রিকোয়েস্ট করতে হতো। হ্যাঁ, আমি কি একটু ভিতরে আসতে পারি? ইসওয়াকি চাঁদের ইয়াসুয়াকি চান, পোলিও ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ের অসুবিধে ছিল। ইয়াসুয়াকি পোলিওর চান ছিল না নর্মাল, ও দুটো পা সমান ছিল না, পা দুটো সরু সরু ছিল। পোলিও রোগীদের পা দুটো নরম হয়ে যায়, এরকম ছোট ছোট হয়ে যায়, বাঁকা বাঁকা, ওরা ঠিকঠাক হ্যাঁ, দাঁড়াতে পারে না। তো ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য তার পা দুটো, চাঁদের পোলিওর জন্য অসুবিধা ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না। সেই জন্যই সে- তত্ত্বচান ওর, সেজন্যই তত্ত্বচান ওকে ওর গাছে নিমন্ত্রণ করেছিল। হুম, এই কথাটা অবশেষে ওরা আর অবশ্য আর কে কাউকে আর বলেনি। কেউ বলেনি, কারণ শুনলেই সবাই খুব ঝামেলা ঝামেলা করবে তা ওরা জানতো। ব্যাপারটা হচ্ছে তত্ত্বচান যে ইয়াসুয়াকি চানকে নেমন্তন্ন করেছিল, এটা আর কোনো ছেলে মেয়েদেরকে বলেনি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, পরে আবার কোশ্চেন ধরছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, রোজ বলো। রোজ, রোজ, হ্যাঁ স্যার। এবার পড়ো। বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচান মাকে বলেছিল ডেনের চক্ষুতে ইয়াসুয়াকি চানের বাড়ি যাচ্ছে। হুম, তাহলে বাড়ি সে থেকে এবার স্কুল থেকে বাড়ি এসেছে, বাড়ি এসে বলেছে যে ইয়াসুয়াকি চানের বাড়ি কোথায়? ট্রেনের ডেনেন, চোখ হ্যাঁ ডেনেন চপুতে। ইয়াসুয়াকি চানের বাড়ি ডেনেন চপুতে। বললো যে আমি একটু ইয়াসুয়াকি চানের বাড়ি যাচ্ছি। মিছে কথা বলেছিল। কি বলেছিল? কথা বলেছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না। মানে মিথ্যে কথা যখন আমরা বলি আমাদের চোখ কিন্তু ওপর দিকে ওঠে না। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমরা দোষ করলে আমাদের চোখটা আর ওপর দিকে ওঠে না, তাহলে মারা বুঝে যায় যে ঠিক দোষ করেছে। তো সেই রকমই যখন আমরা মিছিমিছি কিছু করব তখন কিন্তু আমরা মুখের দিকে চেয়ে কথা বলতে পারি না। ঠিক আছে? ঠিক একই হয়েছিল। তত্ত্বচানও তার মাকে ঠিক মিথ্যে কথা বলেছিল যে আমরা ইয়াসুকি চানের বাড়ি যাচ্ছি ডেনেন ফুতে। তো এবার কি হলো দেখো, তাই ও জুতোর ফিতে, তাই ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল। কে তাকিয়েছিল জুতোর ফিতের দিকে? তত্ত্বচান। হুম, কিন্তু কিন্তু রকি তো যথারীতি ওর পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল। তখন ট্রেনে চাপার আগে তত্ত্বচান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল, দেখো আমি স্কুলে যাচ্ছি ইয়াসুয়াকি চানকে আমার গাছে চড়ার নিমন্ত্রণ করেছি বলে। গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্বচান স্কুল গিয়ে দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। এমনিতে কেউ কোথাও নেই,
গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই। ইয়াসুয়াকি চান তত্ত্বচানের থেকে বয়সে সামান্যই বড় ছিল, কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝি অনেকটা বড়। আচ্ছা, কে বড়? ইয়াসুয়াকি চান। মেয়েটা, তাই না? হ্যাঁ। আর তত্ত্বচান একটু ছোট ছিল। হুম। আচ্ছা, তত্ত্বচানকে তত্ত্বচানকে দেখা মাত্র ইয়াসুয়াকি চান তাড়াহুড়ো করে পাটা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো। ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই তত্ত্বচানের খুব হাসি পেল। ইয়াসুয়াকি চানও হি হি করে হাসতে থাকলো। ইয়াসুয়াকি চানকে নিয়ে তত্ত্বচান ওর গাছের দিকে এগিয়ে গেল, তারপর ছুট দিয়ে দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসার জন্য। এরকমই ও ভেবে রেখেছিল গত রাত থেকে। এরকমই ও ভেবে রেখেছিল কত রাত থেকে। মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমন ভাবে ঠেকিয়ে রাখলো যাতে ময়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালকে ছুঁতে পারে। এবার নিজে তরতর করে উঠে গিয়ে ময়ের মাথাটা দুহাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়াকি উঠতে চানকে বলল। বলে উঠলো, এবার চলে এসো, তুমি উঠতে ওঠার বললো। চেষ্টা করো, এসো। এরকম করছে ইয়াসুয়াকি চান। তত্ত্বচান চেপে গেছে মই দিয়ে, এ বলছে এসো, এবার চলে এসো, এসো। কাকে ডাকছে? ইয়াসুয়াকি চানকে। ইয়াসুয়াকি চানকে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, পরে কোশ্চেন। ইয়াসুয়াকি চানের দাঁড়াও, তুমি সঙ্গে থাকো, আরো কাউকে একটু পড়াই, তারপর আচ্ছা। কোশ্চেন ধরছি। হ্যাঁ হ্যাঁ, ঈশান বলো। ঈশান, 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 হ্যাঁ স্যার। কেমন আছো? স্যার ভালো আছি, শরীরটা ঠিক আছে, জ্বর হয়েছিল। আমার তো জ্বর চলছে, গলাও বসে গেছে। এটা বলো, পড়ো, রিডিং পড়ো। ইয়াসুয়াকি চানের হাতে পায়ে এতই কম জোর ছিল যে মইয়ের প্রথম ধাপটা বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে ছিল না। আচ্ছা তত্ত্বচান আচ্ছা, ইয়াসুয়াকি চানের হাত পায়ে জোর কম কেন? কারণ ওর পোলিওর রোগ হয়েছিল বলে। হ্যাঁ, পোলিও রোগটা একটা এমন রোগ, এই আমাদের যে হাড়গুলো এগুলোকে দুর্বল করে দেয়, ছোট ছোট করে দেয়, বাঁকা করে দেয়, এরকম করে দেয়, হাত দিয়ে ধরতেই পারা যায় না। তো ইয়াসুয়াকি চানের পোলিও রোগ ছিল, সেই জন্য ময়ের প্রথম ধাপটাই ধরতে পারছিল না। তত্ত্বচান তত্ত্বচান পিছন ফিরে নেমে এলো, এসে ইয়াসুয়াকি চানকে নিচ থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু বেচারা তো নিজেই ছোটখাটো রোগা একটা মানুষ। একটা মানুষ। কে ও বলো কি তো অত রোগা মানুষ? কে কে রোগা মানুষ? তত্ত্বচান। হ্যাঁ, তত্ত্বচানই তো রোগা মানুষ। তারপরে মইটাকে সোজা করে রাখা যাচ্ছিল না, ইয়াসুয়াকি চানকে তো দূরের কথা। ইয়াসুয়াকি চান মইয়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, এবং এই প্রথম তত্ত্বচান বুঝতে পারলো যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। এখন তাহলে কি করবে ও? ইয়াসুয়াকি চান ওর গাছে চড়বে, এটাই ছিল ওর ইচ্ছা। আর ইয়াসুয়াকি চান না তাই আশা করেছিল। তত্ত্বচান ঘুরে গিয়ে ইয়াসুয়াকি চানের মুখোমুখি দাঁড়ালো। বেচারা এত মনমরা হয়ে গিয়েছিল যে তত্ত্বচান গাল ফুলিয়ে
চোখ পিটপিট করে একটা মজার মুখভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করতে লাগলো। তারপর বলল, দাঁড়াও, একটা জিনিস করা যাক। আচ্ছা, দারোয়ান তাহলে এত দূর অবধি কি দেখলাম আমরা? একটা তত্ত্বচান হচ্ছে একটা বাচ্চা ছেলে, রোগা পাতলা পিটপিটে, তার বন্ধু বলতে পারো ইয়াসুয়াকি চানে নিজের গাছে চাপাবে, মানে সবার গাছ আছে, চানটা ইয়াসুয়াকি। এখানে মেয়ে। হুম তত্ত্ব চানটা এখানে মেয়ে। হুম তত্ত্বচান একটা মেয়ে। তত্ত্বচান মেয়ে না ইয়াসুয়াকি চান মেয়ে? ইয়াসুয়াকি চান ছেলে, তত্ত্ব চান মেয়ে। আচ্ছা, যাই হোক, আমরা এখনো পরিষ্কার হয়নি, এবার বোঝা যাবে। দারোয়ানের ঘরে ছুট দিয়ে গিয়ে ও ও একটার পর একটা জিনিস টেনে বের করতে লাগলো, কাজে লাগানোর জন্য, কিছু পায় কিনা দেখার জন্য। শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতন মই পেয়ে গেল। ওটা এমনিতেই সোজা হয়ে থাকে, কাউকে ধরে থাকতে হয় না। ওই সিঁড়িময়টা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। নিজের গায়ে জোরে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল। মইটা সেই দুভাগ হয়ে যাওয়া ডালের কে প্রায় ছুঁতে পারছিল। বেশ বিজ্ঞ ভাব করে ও ইয়াসুয়াকি চানকে বলল, এবার আর ভয় নেই, এটা লকবক করবে না। ইয়াসুয়াকি চান ভয়ে ভয়ে একবার সিঁড়ির মইটার দিকে তাকালো, একবার তত্ত্বচানের দিকে। তত্ত্বচানের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। ইয়াসুয়াকি চান নিজেও খুব ঘামছিল। ও গাছটার দিকে তাকালো, তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখলো সিঁড়ির প্রথম ধাপে। সিঁড়ির মাথায় পৌঁছতে যে কতক্ষণ লেগেছিল তা ওরা দুজনের একজনও বলতে পারবে না। গনগনে সূর্যটা ওদের মাথার উপর জ্বলছিল, কিন্তু ওদের সেসব কিছুর দিকে ভ্রূক্ষেপ ছিল না। দুজনের মাথাতে তখন একটাই চিন্তা, পাখি চানকে গাছে চড়াতেই হবে। তত্ত্বচান নিচ থেকে ওর একটা একটা করে পা এক এক ধাপ উপরে সিঁড়িতে তুলে দিচ্ছিল, আর নিজের মাথা দিয়ে ইয়াসুয়াকি চানের পিছনটা ঠেলে উপরে দিচ্ছিল। অবশেষে ইয়াসুয়াকি চান মইয়ের মাথায় পৌঁছলো, ঘুরলে, কিন্তু তারপর বাকিটা যেন অসম্ভব মনে হলো। তত্ত্বচান লাফিয়ে দুভাগ হয়ে যাওয়া ডালে চড়ে বসল। এবার ইয়াসুয়াকি চানকে মই থেকে ডালে নিয়ে আসবে কেমন করে? সিঁড়ির মইটা আঁকড়ে ধরে ইয়াসুয়াকি চান তত্ত্বচানের দিকে তাকিয়ে রইল। তত্ত্বচানের খুব কান্না পাচ্ছিল। ও যে ভেবেছিল ইয়াসুয়াকি চানকে ওর ডালে নিয়ে এসে কত কি হবে, কিন্তু কাঁদলো না। কাঁদলে যদি ইয়াসুয়াকি চান কেঁদে ফেলে? তত্ত্বচান হাত বাড়িয়ে ইয়াসুয়াকি চানের হাতটা ধরল। পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল, তবু তত্ত্বচানের চেয়ে হাতটা বড় ছিল, আঙুলগুলো লম্বা অনেকটা। তত্ত্বচান অনেকক্ষণ হাতটা ধরে রইল, তারপর বলল, তুমি শুয়ে পড়ো, আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি কিনা। বড়রা বড়রা কেউ যদি যদি এই ভয়ানক
বিপজ্জনক দৃশ্যটি দেখতেন। দৃশ্যটি দেখতেন। ভাগ হওয়া ডালের তত্ত্বচান দাঁড়িয়ে মইয়ের মাথার পেটের উপর ভর দিয়ে ইয়াসুয়াকি চানকে প্রাণপণ টেনে চলেছে। তাহলে নিশ্চয় চিৎকার করে উঠতেন। কিন্তু কিন্তু ইয়াসুয়াকি চান তোর সমস্ত আস্থা আস্থা রেখেছিল তথ্যচানের ওপর। তত্ত্বচানের ওপর, আর তার জন্য তত্ত্বচান জীবনের ঝুঁকি নিয়েছিল। ওর ছোট্ট হাতের মুঠোয় ইয়াসুয়াকি চানের হাত। সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছে। এক 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 সময় এক এক টুকর মেঘ এসে ওদের প্রখর সূর্যের তাপের হাত থেকে রক্ষা করে যাচ্ছিল। অবশেষে দুজনে গাছের ডালের উপর মুখোমুখি দাঁড়াতে পারল। তত্ত্বচান ঘামে ভিজে চুল মুখের উপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়াকি চানকে আমন্ত্রণ জানালো, স্বাগতম। ইয়াসুয়াকি চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে লাজুক ভাবে হেসে বলল, আসতে পারি ভিতরে? ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে। গাছে ওঠা ব্যাপারটা তাহলে এরকম? বলেও হাসলো। দুই বন্ধুতে বেশ অনেকক্ষণ রইল গাছের উপর। বসে বসে ওরা নানান গল্প করলো। জানো, আমার দিদি তো আমেরিকায় থাকে। ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে। ইয়াসুয়াকি চান খুব উৎসাহের সঙ্গে বলল। ও ভাব ও বলেছিল জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাবো। টেলিভিশন নাকি একটা বাক্সের মতন, আমার আমার দিদি বলেছে। ইয়াসুয়াকি চান যে কিনা একটা মাঠেও ঘুরে বেড়াতে পারে না, তার কাছে এই ঘরে বসে বসে বাইরের পৃথিবীটাকে দেখতে পাওয়ার মানে যে কি হতে পারে তা বোঝার মতন বড় তত্ত্বচান হয়নি তখনো। ও কেবল ভাবছিল একটা ঘরের ভিতর একটা বাক্স, তার মধ্যে বড় বড় সুমো পালোয়ান। এটা কেমন করে হতে পারে? ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে, ও ভাবছিল। তখনকার দিনে আসলে কেউ টেলিভিশন কথা জানতো না। ইয়াসুয়াকি চানই প্রথম তত্ত্বচানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করিয়েছিল। দূরে পাখির গান শোনা যাচ্ছিল, আর গাছের ডালে বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল। ইয়াসুয়াকি চানের সেই প্রথম গাছে চড়া। তাহলে আমরা কি দেখলাম? দুই বন্ধুর সুন্দর গাছে চাপার একটা গল্প। তো এটা অসম গল্প। অসম মানে একজন মানে সুস্থ আর একজন অসুস্থ। সুস্থ হলে তো দুজনেই গাছে চাপতে পারতো, কিন্তু যেহেতু অসুস্থ সেই জন্য গাছে চাপতে পারতো না। কে অসুস্থ ছিল? ইয়াসুয়াকি চান। আচ্ছা, গল্পটা লিখেছে কে? তো তেতসুকো কুরোনাগি। কুরোয়ানাগি। তেতসুওকো কুরোয়ানাগি। নামগুলো কেমন খটোমটো না? হ্যাঁ স্যার, জাপানিজ না? জাপানের গল্প এটা। হ্যাঁ, চীন দেশের বলছিলাম, কিন্তু এটা জাপানের গল্প। আচ্ছা, কার পোলিও অসুখ ছিল? ইয়াসুয়াকি চান। ইয়াসুয়াকি চান। এই যে দেখো, এই যে ইয়াসুয়াকি চান ছেলেটা, ওকে ঠেলছে এই মেয়েটা। মেয়েটার নাম কি? তত্ত্বচান। আর ছেলেটার নাম ইয়াসুয়াকি চান। কি চান? চান।
ঠিক আছে, দেখি এবার কোশ্চেন গুলো দেখবো। আচ্ছা, একটা দুটো কোশ্চেন তোমাকেও ধরে নিই। এই দেখো, আচ্ছা, একেরটা দেখো। তত্ত্বচান তত্ত্বচান শব্দের অর্থ কি? ছোট খুকু। ছোট্ট কুকুর। তত্ত্বচান মানে ছোট্ট কুকুর। আর তত্ত্বচান বইটির লেখক বা লেখিকার নাম কি? তেতসুকো কুরোয়ানাগি। কুরোয়ানাগি, হ্যাঁ, এৎসুকো কুরোয়ানাগি। আচ্ছা দেখো তো, তিনেরটা পাচ্ছ কিনা, এটা কি হবে? চটপট বলো। প্রথমে পালোয়ান পালোয়ান। পালোয়ান। তারপর এটা? হলঘর। এটা? যথারীতি। বাহ। এটা? টেলিভিশন। টেলি। এটা? উৎসাহ। বাহ অনেক বাহ, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, অনেকটা পড়লে রিডিং। হ্যাঁ, শুনি আমরা বাকিদের প্রশ্ন উত্তরগুলো। সৃজিতা, সৃজিতা বলো। সৃজিতা, হ্যাঁ স্যার। চারের হ্যাঁ কোশ্চেন স্যার। গুলো, চারের কোশ্চেন গুলো দেখো তো পারছো কিনা। বন্ধু বন্দি বন্ধনীর বন্দি থেকে সঠিক উত্তর নাও। উত্তর নাও। তো তত্ত্বচান তার বন্ধু তত্ত্বচান তত্ত্বচান তার বন্ধুকে খাবার খাওয়ায়, বাড়িতে যাওয়া, গাছে চড়া, দোলনায় ওঠার নিমন্ত্রণ করেছিল। কি হবে এটা? এটা হবে গাছে চড়ার। গুড, গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল, ঠিক বলেছো। আচ্ছা, তারপর এটা দেখো তো। তত্ত্বচানের গাছটা ছিল রাস্তার মাঝখানে, বাড়ির উঠোনে, বেড়ার ধারে, বাগানের মধ্যে। বেড়ার ধারে, একদম ঠিক। তারপরে তত্ত্বচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল কাকে? রকিকে, বাবাকে, দারোয়ানকে, ইয়াসুকি চানকে? ইয়াসুয়াকি চানকে। গুড, ভেরি গুড, ইয়াসুকি চানকে। 4.4টা দেখো তো। তত্ত্বচান মই নিয়ে এসেছিল বাড়ি, দারোয়ানের ঘর থেকে, না দোকান থেকে, না শ্রেণীকক্ষ থেকে? দারোয়ানের ঘর থেকে। দারোয়ানের ঘর থেকে, ঠিক। ইয়াসুয়াকি চানের পোলিও, টাইফয়েড, নিউমোনিয়া, জন্ডিস কিসের রোগ ছিল? পোলিও। পোলিও রোগ, ঠিক বলেছো। তারপর এটা দেখো তো, 5-এরটা। বেমানানটা কোনটা? বেমানান। বেমানান হবে রাস্তা। রাস্তা। তারপরে উঠোন। এখানে আছে হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা। উঠোন। হুম হুম। তারপরে দেখো তো। তারপর এটা তাঁবু। তাঁবু। তারপরটা? এটা হবে পশ্চিমবঙ্গ। কেন বলো তো? হ্যাঁ। সবগুলো দেশের নাম, পশ্চিমবঙ্গ একটা রাজ্য, পশ্চিমবঙ্গ দেশ নয় তাই। হ্যাঁ, সুমো, বক্সিং, হ্যাঁ। ব্যাডমিন্টন, ক্যারাটে কোনটা আলাদা? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। সুমোটাও লড়াই, বক্সিংটাও লড়াই, ক্যারাটেটাও লড়াই, কিন্তু ব্যাডমিন্টনটা লড়াই নয়। ঠিক আছে, স্যার গানটা বলো। আমি ক্যারাটে করি। আমাকে শেখাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ক্যারাটার প্রথমটা ভিডিও করে আমাকে পাঠিও, আমি শিখে নেব। ইয়া হু, কেমন করে করে? আচ্ছা। আর গানটা করতে পারো? না, গানটা আমাদের শেখায়নি। আচ্ছা, গানটা একটু প্র্যাকটিস করে নিও। সবই কি শেখাতে হবে? তোমার মধ্যেই তো বসে আছে অনেক গায়ক। একবার চেষ্টা করো গানটা করার। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ স্যার। সুকন্যা, সুকন্যা, হ্যাঁ স্যার।
বুঝতে পারলে পড়াটা? হ্যাঁ স্যার। আচ্ছা, লেখকের নাম কি? তেতসুকো কুরোয়ানাগি। বাহ, তেতসুকো কুরুয়ানাগি। আচ্ছা, এখানে দুটো জায়গার নাম আছে। আচ্ছা, স্কুলটাকে কি বলা হয়? তামই বলা হয়। কি বলা হয়? তোমই। তোমই, তোমই, হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস বললাম এখানে, এই ডেনেন চপুতে কে থাকে? ইয়াসুয়াকি চান। হ্যাঁ, ইয়াসুয়াকি চানটা কে? ছেলেটা। আর মেয়েটার নাম তত্ত্ব চান। তত্ত্ব চান। আচ্ছা, কাকে নেমন্তন্ন করেছিল তত্ত্ব চান গাছে চাপার জন্য? ইয়াসুয়াকি চাঁদকে নিমন্ত্রণ করেছিল। গুড, গুড। আচ্ছা, দেখো তো এখানে ছয়েরটা পাচ্ছ কিনা? প্রথমে হবে সেদিন তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার জন্য নিমন্ত্রণ করেছিল। এইটা হবে 1 নম্বর, ঠিক আছে। তারপরে হবে গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্বচান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। তারপর একটা তারপরে হবে সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। গুড। তারপরে ইয়াসুয়াকি চানকে বললো বলে উঠলো, এবার এসো তুমি। ঠিক বলেছো। তারপরে তারপরে অবশেষে ইসুয়াকি চান ময়ের মাথায় পৌঁছলো। বাহ। আচ্ছা, তোমরা স্কুলে গিয়ে এরকম কিছু করো যেখানে খুব মজা পাও? খেলনা, না স্যার। দোলনা কিছু নেই? না কোনো কিছুতেই মজা নেই? স্যার, খেললি। হ্যাঁ, খেলো তো। পার্টিকুলার কোনো জায়গায় গিয়ে খুব মজা পাও না? কোনো একটা জায়গায় ধরো ঘরের একটা কোণে লুকোতে ভালো লাগে, বা সেখানে খেলা খেলতে ভালো লাগে, এরকম নেই তোমার? হ্যাঁ স্যার। সেই রকমই ওদেরও গাছে চাপাটাই একটা মজার ছিল। হ্যাঁ। সাতেরটা দেখো তো। দেশেতে একটা করে গাছ ছিল তোময়েতে। তোময়েতে সবার একটা করে গাছ ছিল। তোমই। তারপর তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার ধারে। বেড়ার ধারে, ঠিক বলেছো। ইয়াসুয়াকি চানের পলিওর জন্য পায়ে অসুবিধা ছিল। পোলিওর জিনিসটা কি বলো তো? এক ধরনের রোগ। রোগ, যাতে হাড়গুলো বেঁকে যায়, ছোট হয়ে যায়। হ্যাঁ। হাড়গুলো বেঁকা হয়ে যায়, ছোট হয়ে যায়, হ্যাঁ স্যার। যার ফলে তার বড় হয় না, ছোটই থেকে যায়। তারপর একটা কি হবে? হ্যাঁ। টেলিভিশন নাকি একটা টেলিভিশন নাকি একটা বাস্কর মতন। বাস্ক না বাক্স? তার বাক্স। তারপরে তার মধ্যে হিয়া বড় বড় সুমো পালোয়ান। সুমো পালোয়ান দেখেছো? সুমো পালোয়ান? না স্যার। ইয়া বড় ভুঁড়ি থাকে। সুমো পালোয়ানদের ভুঁড়িটাই বড় হয়। সুমো পালোয়ানদের ইয়াব বড় ভুঁড়ি থাকে। দেখনি? না স্যার। দেখবে টিভিতে খেলা দেখায় সুমো পালোয়ান, এইভাবে চাপে ধরে যে যে উঠতে পারবে সেই ফার্স্ট। এদেরকে খাওয়ানো হয়, যত খাবার খাও মোটা করে দেওয়া, খাইয়ে খাইয়ে বড় করা হয়, মোটা করা হয়। হ্যাঁ সুমো স্যার। পালোয়ান। নেটে সার্চ করবে সুমো পালোয়ান বলে, কি লিখবে? সুমো পালোয়ান। সুমো পালোয়ান। দেখেছ সুমো পালোয়ানের ছবি? না স্যার। দেখাচ্ছি দেখাচ্ছি, দেখো। এই দেখো সুমো পালোয়ান, দেখেছ? এই কত মোটা। এই অনেক মোটা মোটা হয়, এই কত মোটা মোটা সুমো পালোয়ানেরা। দেখতে পাচ্ছ সুমো পালোয়ান? হ্যাঁ স্যার। এইগুলো হচ্ছে সুমো পালোয়ান, ইয়া বড় ভুঁড়ি।
তাহলে ওইটুকু টিভিতে কি করে সুমো পালওয়ান ঢুকবে, এই চিন্তায় পড়ে গেছিল। কে পড়ে গেছিল বলো তো? তত্ত্বচান। তথ্যচান, হ্যাঁ। দেখো 8এরটা দেখো। তত্ত্বচান কাছে কাকে? কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। কি চানকে, হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, পড়াটা বুঝতে হ্যাঁ, পেরেছো স্যার। তো? পড়াটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো। আচ্ছা, অবর্ণা বলো। অবর্ণা, অবর্ণা, অবর্ণা স্যার একটা কথা বলবো? বলো। স্যার 1-এর দাগে কোশ্চেনটা জান আপনি? স্যার 2-এর দাগের কোশ্চেনটা আপনি ভুল করেছেন। কি? আপনি বলেছেন তেতসুকে কুরোয়ানাগি। হ্যাঁ, আপনি ওটা বলেছেন তেতসুকো কুরোয়ানাগি, কিন্তু তেতসুকো কুরোয়ানাগি তো একটা ছেলে, ওখানে লেখিকার নাম বলতে বলেছে। হ্যাঁ, ওটা হবে মৌসুমী ভৌমিক। স্যার ওখানেই দেখুন লেখা না আছে। না, আমি বলছি দেখো, তথ্যচান বইটির লেখিকার নাম কি? তথ্যচান বইটির লেখিকার নাম দেখো লেখা আছে এখানে, এই দেখো। তেতসুকো কুরোয়ানাগি। জাপানের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন তেতসুকো কুরোয়ানাগি। হ্যাঁ, তিনি একসময় তার ছোটবেলায় স্কুলের জীবনী স্মৃতিকে কেন্দ্র করে লেখেন তত্ত্বচান। কে লিখেছিল তত্ত্বচান? তেতসুকো কুরোয়ানাগি, কিন্তু ওখানে বলেছে লেখিকার নাম তো। আহ, লেখিকার নাম লেখিকা তো ওটা, কিন্তু আমি তো বইটা লিখলাম না, এ তো বাংলায় করে দিয়েছে, আমরা পড়তে যেতে পারি তার জন্য বাংলায় অনুবাদ করেছে। লেখক আর অনুবাদক একই জিনিস নয়। হ্যাঁ, লিখেছে কে? তৎসুকো কুরোয়ানাগি। হ্যাঁ, কিন্তু স্যার ওটা মৌসুমী ভৌমিকই হবে। কেন? আমাদের স্কুলের স্যার বলছে যে যদি সবাইকে বলে দিবি যে যদি ওটা তেতসুকো কুরোয়ানাগি লিখে তাহলে ওটা ভুল, ওটা মৌসুমী ভৌমিকই হবে। না না, এটা এই তৎসুকো এটা ছেলে, বেটা ছেলে কি করে বুঝলে তুমি? স্যার ছাত্র বন্ধুদের ছবিতে আছে। ছবিতে দেখেছি, ওটা ভ্যাবলা পড়া বুঝতে পারা যায় না তো। ও ছেলে ছিল। না, আমি বলছি তোমার লেখক বা তত্ত্বচান গল্পটির লেখকের নাম কি? তত্ত্বচান গল্পটির লেখকের নাম তৎসুকো কুরোনাগি, লেখিকার নাম যদি বলে তাও তৎসুকো কুরোনাগি এই হবে, কুরোয়ানাগি। বুঝলে? ওটা ওই ইয়েটা হবে না। মৌসুমী ভৌমিক অনুবাদ করেছে, ও লেখেনি। তো ভুল গেছে। বুঝে পেয়েছো? হ্যাঁ। লেখক আর অনুবাদক আলাদা। লেখকটা হচ্ছে যে লিখেছে, আর তারটাকে আমি অনুবাদ করেছি, মানে তাকে আবার আমি কি করেছি, ওটাকে অন্য ভাষায় লিখেছি। আমি কিন্তু লেখক নয় এটা। হ্যাঁ, একটু মাথায় রেখো। আর স্যারকে আর একবার বলো যে স্যার দেখুন তো এটা কি হবে। হবে না? স্যারকে একবার বলা যাবে না? হ্যাঁ। আমি একবার পড়ে দেখবো, যদি ওটা অন্য কিছু হয় আমি পরের ক্লাসে জানাবো, কিন্তু এটা আমি এখনো পর্যন্ত বলছি, এটা আমি লিখে দিচ্ছি এখানে, তেতসুকো কুরোয়ানাগি হবে। তেতসুকো কুরোয়ানাগি, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন ধরি। 7এরটা দেখো, 8এরটা দেখো। তত্ত্বচান কাককে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? এটা তো হয়েছে। তারপর ইসুয়াকি দুইটা। তাদের মা বাবা কেউই জানতেন না। তারা দুজনেই জানতেন, আর কেউ জানতেন না। তারপরে কোথায় সবার একটা করে গাছ ছিল? তোমই সবার একটা করে গাছ ছিল। তোমই, তোমই এই জায়গায়। স্কুল চত্বরে কারা গাছগুলো দখল নিয়েছিল? স্কুলের ছেলে মেয়েরা। ছাত্রছাত্রীরা।
টিফিনের সময় বা ছুটির পরে তত্ত্বচান কি করতো? গাছে উঠে নিচের লোকজন ও খোলা আকাশ দেখতো। গাছের উপর যেখানে একটা ডাল বেরিয়ে গেছে দোলনার মতো, সেইখানে বসে খোলা আকাশ আর নিচের লোকজন দেখতো। ইয়াসুকি চানের পায়ে কিসের অসুবিধা ছিল? ইয়াসুয়াকি চানের পায়ে পোলিওর অসুবিধে ছিল। পোলিও। পোলিও একটা অসুখ বিশেষ। হুম তত্ত্বচান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল? তত্ত্বচান মাকে বলেছিল যে আমি ইসুয়াকি চানের বাড়ি যাচ্ছি। কোথায় ইয়াসুকি চানের বাড়ি? বলো, জানো? হ্যাঁ, দেখছি। কি রে, কাকে দিচ্ছে? বলো। আমন্ত্রণ জানালো। এই যে ডেনেন চপুতে। ডেনেন চপুতে কোথায়? ট্রেন চাপুত। ডেনেন চপুতে বাড়ি ইয়াসুকি চানের বাড়ি। ইয়াসুয়াকি। ইয়াসুয়াকি চানের বাড়ি ডেনেন চপুতে। নামগুলো শক্ত শক্ত, তাই না? হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো তো স্কুলে গিয়ে তত্ত্বচান কি দেখলো? স্কুলে গিয়ে তত্ত্বচান দেখলো যে ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। ঠিক বলেছ। তারপরে দেখো তো তত্ত্বচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? তত্ত্বচান দারোয়ানের ঘর থেকে মই সংগ্রহ করেছিল। ঠিক বলেছ। মইয়ের মাথায় পৌঁছে ইয়াসুয়াকি চান গাছের উপর উঠতে পারছিল না কেন? কারণ তা কারণ তার পোলিওর জন্য পা হাঁটতে অসুবিধে ছিল। পা হাত দলা পাকিয়ে গিয়েছিল ও তার গায়ে জোর ছিল না, তার জন্য সে গাছের উপরে পোলিও রোগটা হচ্ছে হাড়ের রোগ। হ্যাঁ, হাড়গুলো নষ্ট হয়ে যায়, হাড়গুলো দুর্বল থাকে আর বাঁকা বাঁকা থাকে, বুঝছো? হ্যাঁ, তারপরে দেখো তো মইয়ের মাথা, আচ্ছা, ইয়াসুয়াকি চানের হাতটা কেমন ছিল? দলা পাকানো ছিল। স্যার অন্য কিছু বলতে হবে। ইয়াসুয়াকি চানের হাত সরু ছিল ও আঙুলগুলো লম্বা লম্বা ছিল। ঠিক ঠিক। নয়েরটা বলো। তত্ত্বচান গাছের ওপরে উঠে কিভাবে সময় কাটাতো? তত্ত্বচান গাছের ওপরে উঠে নিচের লোকজনকে দেখতো ও খোলা আকাশের দিকে তাকিয়ে সময় কাটাতো। ঠিক, কখন কখন বলে দিতে হবে। তত্ত্বচান স্কুলের টিফিনে অথবা ছুটির পরে গাছের ওপর বসে, গাছের ওপরে সেই ঝুলন্ত ডালে বসে ওপরের আকাশ আর নিচের মানুষজনদেরকে দেখতো, এইভাবে সময় কাটাতো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, খুব ভালো উত্তর দিয়েছো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ঈশান, ঈশান হ্যাঁ স্যার। ডুয়েটটা বলো, নয়ের ডুয়েটটা। হ্যাঁ, দুইটা। ছেলেমেয়েরা গাছগুলোকে কিভাবে আপন করে নিয়েছিল? ছেলেমেয়েরা ভাবতো গাছগুলো ওদের নিজেদের সম্পত্তি। ফলে যদি কাউকে অন্য কারোর গাছে চড়তে হতো তাহলে তাদের বলতে হতো বিনীতভাবে যে আমি কি একটু ভেতরে ঢুকতে পারি। ঠিক, এইভাবে আপন করে নিয়েছিল। আপন করে নিয়েছিল। তারপর এটা নয়ের তিনেরটা দেখো তো।
বন্ধুকে কিভাবে গাছে ওঠাবে বলে তত্ত্বচান পরিকল্পনা করেছিল। না, বন্ধু গাছের কাছেই থাকবে, সে আসবে আর মালির ঘর থেকে মইটা নিয়ে আসবে, দারোয়ানের ঘর থেকে মইটা নিয়ে আসবে, এসে তাকে গাছে চাপাবে। এটাই ছিল তার পরিকল্পনা, তাই না? হ্যাঁ স্যার। হুম। টেলিভিশনের গল্প শুনে তত্ত্বচান কি ভেবেছিল? টেলিভিশনের গল্প শুনে তত্ত্বচান ভেবেছিল যে একটা বাক্স ঘরের মধ্যে থাকবে, তুমি কি তার এটা মধ্যে। কোনোদিন ভেবেছিলে যে বাক্সের ভেতরে এত কিছু কি করে থাকে? স্যার, আমার জন্মানোর আগেই টেলিভিশন হয়ে গেছিল। হয়ে গেছিল, কিন্তু তোমার মনে হয়নি যে এত লোক কি করে ঢুকলো? হ্যাঁ স্যার। কোনো এক সময় প্রথম। মনে হয়েছিল না ছোটবেলায়, এই লোকগুলো হ্যাঁ কি করে এর ভেতরে ঢুকলো রে বাবা? মনে হচ্ছিল না যে আমি এখানে ঢুকে যাই? স্যার, ওটা আমার সারাক্ষণ মনে হতো। এখনো মনে হয় না? আমারও মনে হতো। আমি যখন ছোট ছিলাম, আমাদের যখন টেলিভিশন নিয়ে এলো, তখন মনে হতো যে বাক্সটা খুলে তখন রামায়ণ হতো, হ্যাঁ, টিভিতে। তো মনে হচ্ছে যে রামেদের দেখা পেয়ে যাবো, টিভিটা খুলি। মনে হতো যে কাঁচটাকে ভেঙে দিই, নিয়ে ঢুকে গিয়ে রামেদের দেখা করি। তোমার এরকম হয়, হয় না? সব ছেলে মেয়েদের এরকম হয়। তারপর দেখো তো 9-5-টা। এই প্রথম তত্ত্বচান কি বুঝতে পারলো, কাজটা কেন সহজ হবে না, লেখো। হুম। তত্ত্বচান বুঝতে পেরেছিল যে ইয়াসুয়াকি চানকে লগবগ করা মই দিয়ে গাছে ওঠানো যতটা সহজ মনে করেছে ততটা সহজ হবে না। হবে না। ওই মইটা লগবগ করে খুব, কাউকে ধরে থাকতে হবে মাথা থেকে, না হলে মইটা পড়ে যাবে। হুম, ঠিক বলেছো। মানে মালির মইটা প্রথমে এরকম ছিল, তাই না বলো? টলবলে মই। এই যেগুলো দোকান টোকানে থাকে, এরকম টাইপের মালির মইটা ছিল প্রথমের মইটা, তাই তো? হ্যাঁ স্যার। পরে একটা মই নিয়ে এলো, যেটা সিঁড়ির মতো মই, এরকম সিঁড়ির মতো একটা লম্বা মই। এই মইটা দিয়ে উঠেছিল। শেষ পর্যন্ত কি উঠতে পেরেছিল? হ্যাঁ স্যার। গাছে উঠে। অনেক কষ্ট করে পেছন থেকে ঠেলা দিয়ে উঠিয়েছিল। তারপরে দেখো তো 9-6-টা, 9.6-টা। তার বন্ধু ইয়াসুয়াকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল কেন? হুম। তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল কারণ তত্ত্বচানের পায়ে পোলিওর অসুবিধা ছিল, না, তার জন্য ওর। ইয়াসুয়াকি চানের নিজস্ব কোনো গাছ ছিল না, কারণ ওর পায়ে পোলিও ছিল, তো অসুস্থ ছিল না। সে কোনো গাছ দখল করতেও পারেনি, অধিকার করতেও পারেনি। সেই জন্য এই তত্ত্বচান চেয়েছিল যে সে অন্তত একবার আমার গাছে উঠুক, তাই না? হ্যাঁ স্যার। তাহলে কি দাঁড়ালো উত্তরটা? যে তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল কারণ ইয়াসুয়াকি চানের পায়ে পোলিওর অসুবিধা ছিল, ফলে ওর কোনো গাছ ছিল না নিজস্ব। যেহেতু তাই নিজে শারীরিক দুর্বল ছিল, নিজে কোনো গাছে অধিকার নিতে পারেনি। অর্থাৎ সে মানে কারা গাছ পায়? ধরো এখুনি 5টা গাছ আছে তোমাদের স্কুলে, কারা গাছগুলো নেবে? যারা শক্তপোক্তা, ডানপিটে বদমাস ছেলে, তারাই তো গাছগুলো দখল নেবে, তাই না? হ্যাঁ স্যার। সেখানে ইয়াসুয়াকি চান তো দুর্বল, পোলিও অসুস্থ, সে তো ভালো করে হাঁটতেই পারতো না, হাতে পায়ে তো জোর ছিল না, তাহলে কি করে গাছের ভাগ পাবে? গাছ পেত না সে। খুব মানে শখ ছিল যে এই ইয়াসুয়াকি চানকে গাছে চাপার, সেই জন্য গাছে ওঠার নেমন্তন্ন করেছিল। দুই বন্ধু গাছের উপর বসে টেলিভিশন নিয়ে কি গল্প করেছিল? দুই বন্ধু টেলিভিশন নিয়ে গল্প করেছিল যে টেলিভিশন একটি বাক্সের মতো, তার মধ্যে বড় বড় সুমো পালোয়ানদের খেলা দেখতে পাওয়া যায়। হুম। এবং পৃথিবীর সমস্ত জিনিস ওই বাক্সের মধ্যে ভরা আছে। দেখা। হ্যাঁ, ইয়াসুয়াকি চান চাইলে গোটা পৃথিবীটা সেই টেলিভিশন যন্ত্রের মাধ্যমেই ঘরে বসে দেখতে পারবে। সুতরাং এটা ইয়াসুয়াকি চানের কাছে খুব আশীর্বাদ, খুব বড় একটা আশীর্বাদ স্বরূপ, তাই না বলো?
একটা হ্যাঁ, হ্যান্ডিক্যাপ, একটা বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু পৃথিবীর সমস্ত কিছু দেখবে, এটা তো বিরাট প্রাপ্য, তাই না? হ্যাঁ স্যার। তারপরে 9.8-এরটা দেখো তো। তুমি তুমি তোমার প্রিয় তোমার বন্ধুর সঙ্গে যে ধরনের গল্প করো তা নিয়ে একটি অনুচ্ছেদ লেখো। তোমার প্রিয় বন্ধুর সঙ্গে কি গল্প করো? স্যার অনেক কিছু গল্প করি। কি গল্প করো? বড় হয়ে আমি একটা এই R15 গাড়ি কিনবো, তারপরে এই করব ওই করব, এগুলো না কিরকম গল্প করো? একটা ভালো গল্পগুলো বলো। স্যার ভুলে যাই আমি গল্পগুলো বাড়িতে এসে। হ্যাঁ, স্যার একটু একটু ভুলে যাই আমি গল্পগুলো বাড়িতে এসে। একটু বলো, চেষ্টা করো। আজকেই তো স্কুলে গেছিলে, যাওনি? হ্যাঁ স্যার, গেছিলাম। কি গল্প করলে আজকে? আজকে স্যার আমরা বড় হয়ে কি কি করব। এই তো এই রকমই তো গল্প করে সবাই। আমরাও তো, আমি কি করতাম জানো? আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেব তখন আমরা কি করতাম, দুই বন্ধুতে যুক্তি করলাম, এই তুই একটা বই নিয়ে যাবি, আমি একটা বই নিয়ে যাবো, নিয়ে মাঠের মধ্যে চলে যাবো অনেক দূরে, ওখানে বসে গাছতলায় বসে পড়বো। এবার আমরা রীতিমতো ওরকম 2-3 দিন গেছি। এবার চাষিরা চাষ করতে যেত, বিকালের দিকে জল টল দিতে যেত মাঠে। ওরা দেখছে কি ব্যাপার, ছেলে দুটো দুটো বই নিয়ে তন্ত্রমন্ত্র শিখছে না কি করছে। ওই চাষিরা কিন্তু আমাদেরকে ফলো করতো, কি করছে দেখি কি করছে দেখি করে। ওরা তারপর বুঝলো যে না, এরা পড়াশোনাই করছে। তখন সবাই খুব ভালোবাসতে লাগলো। বিকেলের সময়টা আমরা ওই বই নিয়ে চলে যেতাম। তারপরে দেখো তো 9.9-টা। বাড়ি বা স্কুলের কোন গাছটা তোমার একেবারে নিজের বলে মনে হয়? সেই বন্ধুর যত্ন তুমি কিভাবে করো? বাড়িতে কি তোমার প্রিয় গাছ আছে, ফেভারিট? হ্যাঁ স্যার, একটা গাছ আছে। কি গাছ? কি বলছে, জবা। জবা। কিভাবে যত্ন নাও? জল দিই মাঝে মাঝে। মাঝে মাঝে দিলে হবে না, রোজ দিতে হবে, রেগুলার দিতে হবে। আর গাছটা ভালো জল করে, দিই। গাছটা খুব ভালো করে গোড়া থেকে লক্ষ্য রাখবে। কত বড় গাছটা? অনেক বড়? না স্যার, একটু কটা তবে ডাল আছে, একটা। কটা ডাল আছে? স্যার 5-6টা ডাল আছে। গোড়ার থেকে লক্ষ্য করবে, সাদা সাদা চুনের মতো যদি হয়ে যায় তাহলে সেগুলোকে কাঠি দিয়ে বেছে ফেলে দিবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমাদের জবা গাছটা হয়েছিল। হয়েছিল। ওইটা হচ্ছে জবার সব থেকে বড় শত্রু, মিলি বার্গ বলা হয়। ওই ওই পোকাগুলোকে মিলিবাগ বলে। আমার বাড়িতে সাদা জবার গাছ আছে, সেই গাছটাই আমি কিনে নিয়ে এসে লাগিয়েছি, ওখানে আমি খুব যত্ন করি। ওইটা লক্ষ্য রাখবে সবসময়, ওটা থাকলেই গাছ মরে যাবে। আমার সামনে একটা অন্য লোকের গাছ মরে গেল, জবা গাছ কত সুন্দর ছিল, ও দেখতো না, সাদা সাদা চুনের মতো হয়েছিল, ছোট ছোট, ওগুলো পোকা, ওই মিলিবাগগুলো। গাছে যদি তোমার একটি বাড়ি থাকতো, তুমি কিভাবে সেখানে সময় কাটাতে? ঈশান, স্যার গাছের বাড়ি থাকলে আমি ওখানে পিকনিকের খাবার নিয়ে যেতাম, বন্ধুদের সাথে গল্প করতাম, গাছে খেলতাম। যদি বাড়ি থাকতো, এইটা ঈশানের বাড়ি, তাহলে ঈশান কি করতো, টিফিন ক্যারিতে করে খাবার নিয়ে যেত, বন্ধুদেরকে বন্ধু, নেমন্তন্ন করতে করে খেতে ওখানে নাকি? হ্যাঁ স্যার, খেতাম, খেলতাম, ঘুমাতাম, সব বাবা, করতাম। আর কি করতে? পড়াশোনা করতে? হ্যাঁ স্যার, লাইটিং কোথায় পেতে, লাইটিং? সূর্যের আলোয়। আর দিয়ে রাতে ঘুমিয়ে যেতে? হ্যাঁ স্যার। বাহ, এটাকেই গুছিয়ে লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে ঈশান, সঙ্গে থাকো। হ্যাঁ, মিলি, মিলি। আচ্ছা যাই হোক, আর কয়েকটা আমাদের ব্যাকরণ কোশ্চেন আছে, যেমন প্রতিশব্দ।
গাছকে আমরা আর কি কি বলতে পারি, গাছের আরও কি কি নাম হতে পারে, যেমন গাছ, বৃক্ষ, পাদক, শাখী, দ্রুম। তাহলে গাছের অনেকগুলো নাম আছে, গাছ, বৃক্ষ, পাদক, শাখী, দ্রুম। মাটিরও আছে, মৃত্তিকা, বসুধা, বসুন্ধরা। আমরা মাটিকে কি বলতে পারি, মৃত্তিকা বলতে পারি, ভূমি বলতে পারি। তারপরে সূর্যকে আমরা বলতে পারি তপন, তারপরে ভানু, দিবাকর, রবি, অনেক নামে ডাকতে পারি। রাস্তাকে আমরা পথ বলতে পারি, তারপরে সড়ক বলতে পারি, সরণি বলতে পারি। আকাশকে আমরা কি বলতে পারি, আকাশকে আমরা বলতে পারি গগন, অম্বর। সব থেকে ভালো আমি যেটা মনে রাখি, বোম, বয়জফলা ওকার্ম, বোম। বোম মানেও কিন্তু আকাশ। নভ, নভ মানেও আকাশ। বর্ণ বিশ্লেষণ করতে হবে। এই 11টা তোমরা সবাই করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। 11টা হোমওয়ার্ক দিলাম আমি, বর্ণ বিশ্লেষণটা। আর 12টা কি দিলাম দেখো তো, 12টা তথ্যচান ঘামে ভেজা চুল মুখের ওপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়াকি চানকে আমন্ত্রণ জানালো, স্বাগতম ইয়াসুয়াকি চিয়ান। গাছের তলায় পিঠ ঠেকিয়ে লাজুকভাবে এসে বলল, আসতে পারি ভেতরে? ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে। গাছে ওঠার ব্যাপারটা, আচ্ছা এখানে কমা পূর্ণচ্ছেদ এগুলো বসাতে হবে। তাহলে এটা কি হবে দেখো, তথ্যচান ঘামে ভেজা চুল মুখের ওপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়াকি চানকে আমন্ত্রণ জানালো। আমন্ত্রণ জানালো এখানে দাঁড়িয়ে হবে। তারপরে দেখো তো, স্বাগতম কথাটা কি, স্বাগতম তো একটা মানে স্পেশাল শব্দ, মানে একটা ডাইরেক্ট কথা, সেই জন্য এটা ইনভাইটেড কমার মধ্যে হবে, স্বাগতম। নিয়ে স্বাগতম মানে এটা আশ্চর্যসূচক বা বিস্ময়সূচক শব্দ একটা হবে। তারপরে পিঠ থেকে লাজুক হেসে বলল, লাজুক হেসে বললোর পরে কি হবে, বললোর পরে কমা হবে। কি বললো এখানে, ইনভাইটেড কমার মধ্যে হবে, আসতে পারি ভেতরে, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এটা ইনভাইটেড কমা ক্লোজ। ও তো কখনো দেখেনি এই দৃশ্য এর আগে এখানে দাঁড়িয়ে। তারপরে হবে গাছে ওঠা, এখানে কমার মধ্যে গাছে ওঠা ব্যাপারটা আসলে এই রকম, এখানে বিস্ময়কর, এরকম বলে হাসলো, এখানে হাসলো পরে দাঁড়িয়ে। তাহলে আমরা দেখলাম কোথায় কোথায় কমা পূর্ণচ্ছেদ হবে। প্রথম লাইনে শেষ হবে জানালো, আমন্ত্রণ জানালো, স্বাগতম। জানালো পরে দাঁড়িটা না দিলে হবে, দাঁড়িয়ে দিতে হবে না, এই স্বাগতম করে এখানে ইনভাইটেড কম, স্বাগতম করে এটা এক্সক্লেমেটরি চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন। ইয়াসুকে এখান থেকে এখানে কমা, ডবল কমার মধ্যে পুরো বাক্যটা, এখানে এসে কি, এখানে এসে দাঁড়ি, আর এটা হচ্ছে কমা, ইনভাইটেড কমা, এখানে বিস্ময়সূচক চিহ্ন, ইনভাইটেড কমা শেষ, এখানে দাঁড়ি। খেলা, গাছ, নেমন্তন্ন, এই কটা শব্দ দিয়ে 5টি করে বাক্য লিখতে হবে। একটা গাছবাড়ির ছবি দেখো আমি এখানে এঁকেছি, এটাকে সুন্দর করে নিয়ে গাছবাড়ির ছবিটা কমপ্লিট করো। ঠিক আছে, আমরা দেখে নিলাম সুন্দর একটা পড়া, দেখলাম অসম একটা বন্ধুত্ব, আমরা দেখলাম বন্ধুর জন্য কি না করা যেতে পারে। সবাই খুব ভালো করে আর একবার ভালো করে রিডিং পড়ে নিও, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে সবাইকে বিদায়, বাই বাই।